দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের যারা এবার বোর্ডস দেবে, মানে ক্লাস 10-এ পড়ছো, তোমাদের তো সামনেই বোর্ডস, সবাই আমরা জানি। তো ভালোভাবে প্রিপারেশন নিবা সবাই। আর আমি আজ যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো আইসিএসসি বোর্ডের যে 10টি গদ্য রয়েছে সেই 10টি গদ্যের সাজেশন। দেখো, প্রথমে আমি কয়েকটি গদ্যের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো থেকে আমি প্রশ্ন এবং উত্তর দুটোই করেছি, এবং তারপরে তোমাদের প্র্যাকটিসের জন্য তারপরে আমরা কয়েকটি শুধুমাত্র প্রশ্ন তোমাদের সামনে উত্থাপন করেছি। তো চলো তাহলে শুরু করি, বেশি দেরি না করে। তোমরা তাড়াতাড়ি দেখে নেবে উত্তরগুলো, এবং তারপরে যে প্রশ্নগুলো শুধু থাকবে সেগুলি তোমরা সলভ করার চেষ্টা করবে। চলো তাহলে শুরু করি। তিনি মনে করেন জীবন রক্ষার জন্য যতটুকু খাওয়া প্রয়োজন তার বেশি খাওয়া অপরাধের মতো। তিনি কে? তিনি কোন প্রসঙ্গে এই কথা ভেবেছেন? তিনি হচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত লোকটি গল্পের আজহার উদ্দিন খাঁ নামক একটি চরিত্র। লোকটি গল্পের আজহার উদ্দিন ছিলেন ভয়ঙ্কর কৃপণ। কৃপণতার দৃষ্টিভঙ্গি থেকে তিনি এরূপ ভেবেছেন। রাত্রে তিনি কি কি খাবার খান তার চরিত্রটিকে দুই একটি বাক্যে বিশ্লেষণ করো। রাত্রে তিনি 2টি ডিম সিদ্ধ, একটি কলা ও একটি টোস্ট বিস্কুট খান। এই গল্পে আজহারউদ্দিনের বিশেষ এক ধরনের চরিত্র পরিস্ফুট হয়ে ওঠে। তিনি কৃপণ। যে কোনো ধরনের অতিরিক্ত কিছুকে তিনি তার জীবন থেকে বর্জন করেছেন। তিনি অল্প খাবার খান, তার অনেকগুলো বাড়ি, ঘর, তথাপি তিনি ছোট একটি ভাড়া বাড়িতে থাকেন। আরও ছোট বাসস্থান খুঁজে চলেছেন, কারণ বেশি বড় বাসস্থান অপ্রয়োজনীয়। তিনি যা খান সেটুকুই তার জীবন ধারণের জন্য যথেষ্ট বলে তিনি মনে করেন। আপনি এখানে কোত্থেকে এলেন মশাই? কে বলেছে? বক্তার উদ্দেশ্য কি? কথাটা ভৈরব বলেছে হীরালালকে। নিম গাছের একটা ডাল নিয়ে দাঁত মাজতে মাজতে ভৈরব যখন হঠাৎ হীরালালকে দেখে, তখন চমকে গিয়ে অকারণেই তাকে উক্ত প্রশ্নটি করে বসে। কোন প্রসঙ্গে এই বক্তব্য করা হয়েছে? ভৈরব তার স্ত্রী কাত্যায়নীর সঙ্গে ঝগড়া করে নিমের ডাল নিয়ে দাঁত মাজতে মাজতে বাইরে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই হীরালাল দাঁতের মাজন ও চুলের কলপ বিক্রি করতে আসে। ভৈরব মাজন পছন্দ করত না, তাই হীরালালকে মাজন বিক্রি করতে দেখে খুব একটা কিছু না ভেবেই উক্ত কথাটি বলে ফেলে। গল্পের প্রেক্ষিতে প্রসঙ্গ বিশ্লেষণ করো। প্রকৃতপক্ষে হীরালাল প্রতিদিনের মতোই দাঁতের মাজন ও চুলের কলপ বিক্রি করতে বেরিয়েছিল। ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়ায়, যদিও তার গন্তব্য ছিল শহর, কিন্তু সে এক অজ পাড়াগাঁয়ে এসে পৌঁছায়। ফেরার ট্রেনে সন্ধ্যার আগে নেই দেখে সে গ্রামের পথেই নেমে পড়ে, যদি তার মাজন খানিকটা বিক্রিবাট্টা হয়। এইভাবে সে যখন পথে পথে ঘুরছিল, হঠাৎ ভৈরব তাকে দেখে এই কথা বলে ওঠে। ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। নন্দরানী কে? উক্ত বক্তব্যের বক্তাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্পের চরিত্র নন্দরানী হলেন লালুর মা। উক্ত বক্তব্যটির বক্তা নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্ন মহাশয়। বক্তব্যটির প্রসঙ্গ বর্ণনা করো। লালু গল্পের গুরুদেব থাকেন ফরিদপুরে। ফরিদপুর থেকে ভাগলপুর বেশ দূরের পথ, আসাও যথেষ্ট কষ্টকর। গুরুদেবের বয়স হয়েছে, যদিও তিনি সূর্যগ্রহণ উপলক্ষে কাশীতে স্নান করতে যান। যেহেতু কাশী থেকে ভাগলপুর কাছেই, তাই
গুরুদেব নন্দরানীকে পত্রে জানিয়েছিলেন যে তিনি ফেরার পথে নন্দরানীকে আশীর্বাদ করে আসতে চান। নন্দরানীকে আশীর্বাদ করতে গিয়ে কি হয়েছিল? নন্দরানীকে আশীর্বাদ করতে স্মৃতিরত্ন মহাশয় যখন আসেন তখন তার করুণ অবস্থা হয়। নন্দরানী যথাসাধ্য গুরুদেবের সেবার আয়োজন করেন। লালু এদিকে দুষ্টুমি করে গুরুদেবের মশারির উপরে একখণ্ড বরফের কাপড়ের পুঁটুলিতে বেঁধে রেখে দেয়। এর ফলে টপ টপ করে ঠান্ডা জল গুরুদেবের ভুঁড়ির উপর পড়তে থাকে। গুরুদেব ভাবেন ছাদ ফুটো আছে, তাই খাটটি একবার এপাশে একবার ওপাশে নিয়ে যান সারা রাত্রি ধরে। তাতেও সমাধান না হওয়ায় বারান্দার এক পাশে মশার কামড়ে রাত কাটান এবং পরে মনস্থির করেন সকালের প্রথম ট্রেনেই বাড়ি ফিরবেন। এই যে গিন্নি আসছে, গিন্নি কে, তার স্বভাব কেমন ছিল? গিন্নি হলো গিন্নি গল্পের আশু। আশুর স্বভাব ছিল লাজুক ও শান্ত। শ্রেণীকক্ষের এক কোণে বসে সে চুপ করে লেখাপড়া করত। সে কারো সঙ্গে খেলা করত না এবং ছুটি হওয়া মাত্র বাড়ি চলে যেত। গিন্নিকে তার দাসী কি কি দিয়ে যেত? গিন্নিকে তার দাসী স্কুলের ফাঁকে টিফিন দিয়ে আসতো। টিফিন বলতে শালপাতায় দুটো মিষ্টি এবং কাঁসার ঘটিতে জল। গিন্নির জীবনের কোন ঘটনা পৃথিবী কোনোদিনও ভুলে যাবে না? এক বৃষ্টির দিনে আশু তার ছোট বোনের সঙ্গে বাড়ির গাড়ি বারান্দায় পুতুলের বিয়ের আয়োজন করছিল। গাড়ি বারান্দাতেই শিবনাথ পণ্ডিত বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কিছু সময়ের জন্য আশ্রয় নিয়েছিলেন। আশুর বোন পণ্ডিত মশাইকে পুতুলের বিয়ের পুরোহিত হতে অনুরোধ করে। আশুর মনে হয় এই ঘটনা যেন জীবনের সবচেয়ে নির্মম এক আঘাত, যা কোনোদিন পৃথিবী ভুলে যাবে না। আজহারউদ্দিন খাঁর ভুরু কুঁচকে গেল। কে আজহারউদ্দিন খাঁ? ভুরু কুঁচকে গেল কেন? আজহারউদ্দিন খাঁ একজন কৃপণ ব্যবসায়ী। তার মাসিক আয় ৭০,০০০ টাকা, কিন্তু তিনি সব থেকে কম খরচায় জীবনযাপন করেন। একজন যুবক এসে ৫০ লাখ টাকা লাভের লোভ দেখায়, তখনই আজহারউদ্দিনের ভুরু কুঁচকে যায়। কোন প্রসঙ্গে বলা হয়েছে? একদিন এক ঝড় জলের রাত্রে এক যুবক তার কাছে আসে। এসে বলে যে পায়রার ডিমের থেকে বড় ১২৭ ক্যারেটের হিরে সে বেচতে চায়। আজহারউদ্দিনের থেকে ৫০ লক্ষ টাকা লাভ করার সুযোগ পাবেন। এই হেন প্রসঙ্গে আজহারউদ্দিন সন্দেহে বিচলিত হয়ে পড়েন। গল্পের পরিণতি বিশ্লেষণ করো। যুবকটি ১ সপ্তাহ পরে আসবে বলে হীরাটি তার কাছে রেখে যায়। এটাকে বিক্রি করে যুবক নাকি অনাথ আশ্রম, হাসপাতাল ইত্যাদি গড়তে চায়। বছর ঘুরে যাবার পরও হীরাটি ফেরত নিতে না আসায় আজহারউদ্দিন স্থির করেন যে ওই লোকটি হিরে বিক্রির টাকায় যা করতে চেয়েছিল তিনিও তাই করবেন। ক্রমে ক্রমে তিনি অনাথ আশ্রম, হাসপাতাল, রাস্তা ইত্যাদি বানাতে থাকেন। এর ফলে তিনি মানসিক আনন্দও লাভ করেন। প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই। কাকে নিয়ে বলা হয়েছে? কেন বলা হয়েছে? গিন্নি গল্পের পণ্ডিত মশাই চরিত্রটিকে নিয়ে বলা হয়েছে। পণ্ডিত মশাই যেমন মারধরও করতেন, তেমন বাক্যবাণেও জর্জরিত করতেন, তাই তার সম্পর্কে একথা বলা হয়েছে। যাকে নিয়ে বলা হয়েছে তার চরিত্র বর্ণনা করো। পণ্ডিত মশাই ভয়ানক রাগী ও কর্কশ প্রকৃতির লোক।
পুরাকালের গুরু শিষ্য পরম্পরা নেই বলে তিনি আক্ষেপ করতেন। সেই রাগ থেকে ছাত্রদের উত্তম মধ্যম প্রহার করতেন এবং একই সঙ্গে তিরস্কারও করতেন। এরকম অদ্ভুত প্রাণী কি কাজ করেছিল সে গল্পে? পণ্ডিত মশাই আশুকে তার বোনের সঙ্গে পুতুল খেলতে দেখেছিলেন। এর ফলস্বরূপ পরের দিন আশু যখন ক্লাসে আসে তখন প্রথমেই পণ্ডিত মশাই তার গিন্নি নামকরণ করেন এবং তার দেখা ঘটনাটি রসিয়ে রসিয়ে বলেন। সেই দেখে বাকিরাও সবাই আশুকে গিন্নি গিন্নি বলে খেপাতে খেপাতে তার জীবন যেন নরক করে তোলে। এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন? এই কথা কে বলেছেন? কাকে বলেছেন? ত্রিলোকেশ্বর মন্দিরের প্রধান সেবায়িত কথাটি বলেছেন। কথাটি গল্পের কথককে উদ্দেশ্য করে বলা হয়েছে। কোন প্রসঙ্গে বলেছেন? কলকাতায় তখন বসন্তের ভয়ঙ্কর প্রাদুর্ভাব। টিকে নিয়েও নিস্তার নেই। সেই সময় ওই পাড়ায় কেউ টিকে নেয়নি, শুধুমাত্র ত্রিলোকেশ্বরের চরণামৃত পান করেছে, তাতেই কারোর বসন্ত হয়নি। এই প্রসঙ্গেই কথাটি বলা হয়েছে। গল্পের পরিণতি বর্ণনা করো। কিন্তু এর পরবর্তীতে দেখা যায় যে অবিশ্বাসী গল্পকথক হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কবিরাজি ইত্যাদি করার পরও ত্রিলোকেশ্বরের শরণাপন্ন হয়ে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বসন্ত থেকে রক্ষার জন্য তার কৃপা প্রার্থনা করেন। কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না। এই কথা কে বলেছেন? বক্তার ঠিক কোন বিষয়টিকে চিনে নিতে অসুবিধা হচ্ছিল? উক্ত বক্তব্যটির লেখক শিবরাম চক্রবর্তী নিজেরাই। বক্তা কয়েক মাসের জন্য চম্পারণ গিয়েছিলেন। ফিরে এসে বক্তার মনে হয়েছে তিনি আর অশ্বত্থতলার মোড়টিকে চিনতেই পারছেন না। বক্তার ওই বিষয়টিকে অচেনা লাগার কারণ কি? বক্তা কি কারণে কোথায় গিয়েছিলেন বিস্তারিত লেখো। বক্তার একথা মনে হয়েছে কারণ অশ্বত্থতলার মোড়টি আগের থেকে অনেকখানি বদলে গিয়েছিল। আগে সেখানে কোনো মন্দির ছিল না, এখন সেখানে একটি ভক্ত সমাগমপূর্ণ মন্দির গজিয়ে উঠেছে। বক্তা একটি চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য চম্পারণ গিয়েছিলেন। বৃদ্ধা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়লেন। বৃদ্ধা কে? কেন উঠে পড়লেন? বৃদ্ধা হলেন নাম গল্পের বিটি রোডের ধারের বিল্ডিংয়ের 3 তলার ফ্ল্যাটের মিসেস চৌধুরীর শাশুড়ি। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন, উঠে পড়লেন কারণ 3 মাস আগে তার ছেলের মৃত্যুর ঘটনাটা তার স্মরণে বা মনে চলে আসে। এই প্রসঙ্গের তাৎপর্য কি? বাড়িতে কাজের লোকের নাম অসীম। বৃদ্ধার যে ছেলে মারা গেছে 3 মাস আগে, তারও নাম অসীম। সুতরাং একই নামের কাজের লোক থাকলে ছেলের কথা বারবার মনে পড়াই স্বাভাবিক। গল্পের অন্তিম পরিণতি কি? বৃদ্ধা উঠে পড়ার পরে মিসেস চৌধুরী জানান যে অসীমের নতুন নাম হবে গোবিন্দ। অসীম সেটা মন থেকে মেনে নিতে পারেনি, তাই সে প্রায়ই তার মায়ের কাছে চলে যেত নিজের নাম শোনার জন্য। এ কথা জানতে পেরে মিসেস চৌধুরীর শাশুড়ি তাকে বলেন যে সকলের অনুপস্থিতিতে তিনি তাকে তার আসল নাম ধরেই ডাকবেন। এই সিদ্ধান্তটি অসীমের পছন্দ হয়। সেদিন মিসেস চৌধুরীর অফিস ছুটি। মিসেস চৌধুরী কে? অফিস ছুটির দিন কি হয়েছিল?
অসীম তখন কি করছিল? মিসেস চৌধুরী হলেন নাম গল্পের বিটি রোডের সরকারি হাউজিং এস্টেটের ৩ তলায় বসবাসকারী স্বর্গীয় অসীম চৌধুরীর স্ত্রী। অফিস ছুটির দিন একজন ভদ্রলোক ও ভদ্রমহিলা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। অসীম তখন তাদের জন্য চা আর খাবার তৈরি করছিল। গল্পের পরিণতি কি হয়েছিল? অসীম অতিথিদের খাবার বানানোর কাজে ব্যস্ত থাকায় বারংবার ডেকেও অসীমের সাড়া না পাওয়ায় বিরক্ত হয়ে মিসেস চৌধুরী নিজে উঠে এসে তার উত্তর না দেওয়ার কারণ সরাসরি জিজ্ঞাসা করেন অসীমকে। অসীম জানায় যেহেতু তার আসল নাম গোবিন্দ নয়, তাই সে বেখেয়ালে সাড়া দিতে ভুলে গেছে। একথা শুনে মিসেস চৌধুরী তাকে তিরস্কার করেন। রমেন তখন উৎসাহে ফুটছে। রমেন বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? তার উৎসাহে ফোটার কি এমন কারণ আছে? রমেন হলো অসহযোগী গল্পের মুখ্য চরিত্র। গল্পে আড়তদার হর্ষনাথ ধনেশগঞ্জে থাকেন। তার একমাত্র পুত্র হলো রমেন। রমেনের উৎসাহে ফোটার কারণ সে বাবার ভাড়ার থেকে খাদ্যশস্য বের করে ক্ষুধার্ত জনগণকে পেট পুড়ে খাওয়াবার ব্যবস্থা করতে পেরেছে। যার কারণে রমেনের এই পরিবর্তন, তার পরিচয় দাও। সেই ব্যক্তি হলেন সূর্যপদ নামক একজন আদর্শবাদী দেশপ্রেমিক শিক্ষক, যার কাছে রমেন শিক্ষা নিয়েছিল স্বার্থত্যাগী হওয়ার। গল্পে সেই উৎসাহের নিবৃত্তি হয় কেমন করে? রমেনের এই আচরণের কথা যখন তার পিতা হর্ষনাথ জানতে পারেন, তখন তিনি স্ত্রীর কাছ থেকে ভাড়ারের চাবি নিয়ে নেন এবং নিরন্নদের অন্ন ভক্ষণ হলেই তাদের তাড়িয়ে দেন। অবশেষে পিতার সঙ্গে রমেনের বচসা হয়। বচসা মানে ঝগড়া। পিতা হর্ষনাথ ধমকে ওঠেন এবং রমেনের জনসেবার প্রকল্পে তালা ঝুলিয়ে দেন। মাসিমা তাকে আসতে দিলেন না। কাকে আসতে দেওয়া হয়নি? মাসিমা আসলে কে? শরৎচন্দ্রের লালু নামক ছোট গল্পের লালুকে আসতে দেওয়া হয়নি। মাসিমা আসলে লালু গল্পের লালুর মা নন্দরানীর ছোট বোন। কোন প্রসঙ্গে উক্ত উক্তিটি উঠে এসেছে বর্ণনা করো। গুরুদেবকে রাত্রে ঘুমোতে না দেওয়ার জন্য লালু একটা কৌশল করেছিল বলে লালুর মা চাকর বাকরদের নিয়ে লালুকে ধরে আনতে বলে। কিন্তু লালু যেহেতু মাসিমার বাড়িতে ছিল, মাসিমাই লালুকে তার বাড়ি থেকে যেতে দেননি। কেন মাসিমা তাকে আসতে দেননি? মাসিমা লালুকে আসতে না দেওয়ার কারণ হলো তিনি লালুকে ভীষণ স্নেহ করতেন। লালু যা করেছে তার জন্য নন্দরানী ভীষণ রেগে গিয়ে লালুকে শাস্তি দেবে, এই বিষয়টি মাসিমা সহ্য করতে পারবেন না বলে লালুকে আসতে দেননি। এই খেলা নিয়েই আর এক কাণ্ড হলো একবার। কি কাণ্ড হয়েছিল? প্রথম দিকে চা বাগানের টিমের সাঁওতাল ছেলেদের সঙ্গে ফুটবল ম্যাচে দৌমোহনীর টিমের ছেলেরা কিছুতেই পেরে উঠছিল না। পরে দৌমোহনীর টিম হঠাৎ ভালো খেলা শুরু করে। এই খেলার জন্য তারা 1 গোলে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ চা বাগানের টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে বলে, দৌমোহনীর টিমের হয়ে 11 জন নয় 12 জন খেলছে। অথচ খেলা থামিয়ে দেখা যায় 11 জনই আছে। কোন খেলার কথা বলা হয়েছে এখানে? খেলার শেষে কি হয়েছিল? এখানে চা বাগানের টিমের সাথে দৌমোহনীর টিমের ফুটবল খেলার কথা বলা হয়েছে।
খেলার শেষে দেখা যায় যারা শেষ 3টে গোল দিয়েছিল তাদের কেউ নেই, তাই খেলা বন্ধ করে দেওয়া হয়। খেলার শেষের ঘটনা কারণসহ বিশ্লেষণ করো। খেলার শেষটায় পরিস্থিতি একটু হাতের বাইরে চলে যায়। এই কাজটা করে ভূতেরা। ভূতেদের সাহায্যে দোমোহনীর টিম গোলের পর গোল দিয়ে যায়। সন্দেহ হলে খেলা বন্ধ করে খোঁজ করা হয়, কিন্তু যারা গোল দিয়েছিল তাদের খুঁজে পাওয়া যায় না, তাই খেলা বন্ধ করে দেওয়া হয়। ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায়, মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে। কাকে নিয়ে বলা হয়েছে? কে বলেছে? গিন্নি গল্পের আশুর বিষয়ে বলা হয়েছে। গল্পের কথক আশুর গিন্নির নামকরণ বিষয়টিকে বিচার করতে গিয়ে উক্ত উদ্ধৃতিটি করেছে। কোন প্রসঙ্গে বলেছে? শিবনাথ পণ্ডিত ছাত্রদের বিচিত্র নামকরণ করতেন এবং তাতে ছাত্ররা মনোকষ্টে ভুগত, সেই প্রসঙ্গে কথক এই কথা বলেছেন। এই বক্তব্যের সঙ্গে গল্পটির করুণ সম্পর্কের কথা বিশ্লেষণ করো। আশুর গিন্নি নামকরণের পর আশুকে সবাই গিন্নি বলে জ্বালাতন করতে থাকে, কিন্তু এরকম নামকরণের মতো গুরু অপরাধ আশু কিছুই করেনি। সে বাড়িতে বোনের সঙ্গে পুতুল খেলছিল। শিবনাথ পণ্ডিত তা দেখতে পেয়ে ক্লাসে এসে উপহাসের সঙ্গে আশুর এই নামকরণ করেন। আশু এতটাই লজ্জিত হয় যে বাড়ির কাজের মেয়েটি খাবার নিয়ে আসার পর সে কান্নায় ভেঙে পড়ে। ওদিকে দাদামশাইয়ের এক বিচিত্র অভিজ্ঞতা হলো। দাদামশাই কে? কোন বিচিত্র অভিজ্ঞতার কথা বলা হয়েছে? দাদামশাই গন্ধটা খুব সন্দেহজনক এর অন্যতম চরিত্র। দাদামশাইয়ের মালগাড়িতে এক বিচিত্র অভিজ্ঞতা হয়। তিনি যখন নিচে দাঁড়িয়ে তখন একটি ভূত ব্রেক ভ্যান থেকে ড্রাইভারকে সবুজ সংকেত দিয়ে মালগাড়িটিকে চালু করে দেয়। কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? দাদামশাই যখন মালগাড়িতে যাচ্ছিলেন তখন লাল সিগন্যালে গাড়ি থেমে যায়। দাদামশাই ইঞ্জিনের কাছে এসে দেখেন ড্রাইভার বাইরে ঘুমিয়ে পড়েছে। ওদিকে সিগন্যালও সবুজ হয়েছে। ড্রাইভারকে ঘুম থেকে তুলে ব্রেক ভ্যানে ফিরে আসার আগেই হুইসেল দিয়ে ট্রেনটি চলতে শুরু করে। গল্পের পরিণতি কি হয়েছিল? দাদামশাইয়ের বাবা দোমোহনীতে আসার পর চারিদিকে সন্দেহজনক ভূতের গন্ধ পেতে থাকেন। একদিন একটি মানুষরূপী ভূত তাকে এই বলে অপমান করে যে আপনার গন্ধটাও তো বেশ সন্দেহজনক। এই হলো গল্পের পরিণতি। এবার তাহলে একদম দেরি না করে আমরা যে প্রশ্নগুলো মানে অতিরিক্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর দিকে এবার এগিয়ে যাই। দেখো, তোমরা এতক্ষণ যেটা দেখলে সেটা হলো প্রশ্ন এবং উত্তর। এবার যেটা দেখবে সেটা হলো শুধু প্রশ্ন। তোমরা চেষ্টা করবে অবশ্যই বাড়িতে সেগুলি করার। আর যদি সমস্যা হয় তাহলে আমি তো আছি, আরেকটি ভিডিও না হলে বানিয়েই দেব। সেই যে প্রশ্নগুলি এখানে থাকবে সেই প্রশ্নগুলি নিয়ে আবার প্রয়োজনে একটা ভিডিও আমি তৈরি করে দিব। তো এখন সময় আর বেশি দেরি না করে চলো তাহলে প্রশ্নগুলো শুধু দেখে নাও। আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম। বৃদ্ধ বলতে কার কথা বোঝানো হয়েছে? আমি বলতে কে? কি প্রসঙ্গে বলা হচ্ছে? বক্তব্যটির গল্পের প্রেক্ষিতে তাৎপর্য কি? সন্ধ্যার পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না। কাকে বলা হচ্ছে? কে বলেছে? কোন প্রসঙ্গে বলা হয়েছে? এমন উক্তির কারণ কি? আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন। আকাশ পাতাল ভাবা বলতে কি বোঝানো হয়েছে?
দিদিমা কেন আকাশ পাতাল ভেবেছেন? প্রসঙ্গ বিশ্লেষণ করে বিস্তারিতভাবে গল্পের পরিণতি কি হয় শেষ পর্যন্ত? কলহের মূল কারণ অবশ্য কাত্যায়নী। কার কথা বলা হয়েছে? কাত্যায়নী কে? কোন প্রসঙ্গে বলা হয়েছে? কলহের সঙ্গে সমগ্র গল্পের সম্বন্ধ কি? তার দুই চোখ ছলছল করে উঠল। কার দু চোখের কথা বলা হয়েছে? ছলছল করল কেন? চরিত্রটির বিবরণ দাও। গল্পে এই চরিত্রের তাৎপর্য কি? পরদিন সকালে আড়তে এবং আড়তের সামনে হৈ হৈ কাণ্ড শুরু হয়ে গেল। পরদিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে? হৈ হৈ কাণ্ড কারা শুরু করলো? কোন প্রসঙ্গে লেখা হয়েছে উক্তিটি? গল্পের পরিণতি কি হয়েছিল? সারা রাত তার ঘুম হলো না। কার কথা বলা হয়েছে? কেন ঘুম হলো না তার? প্রসঙ্গ বিশ্লেষণ করো। গল্পের পরিণতি কি হয়েছিল? এই হেবো, হেবো, তুই হাতুড়ি আর করাত নিয়েছিস? কে বলেছে? কাকে বলেছে? কোন প্রসঙ্গে বলেছে? গল্পের পরিণতি কি হয়েছিল? তাকে মাটিতে শুইয়ে রেখে রণজয় আবার ফিরে এলো ভেতরে। রণজয় কে? কাকে শুইয়ে রেখে সে ভেতরে এসেছিল? কি প্রসঙ্গে বলা হয়েছে এই কথা? এর পরিণতি কি হয়েছিল গল্পে? ছেলে মানুষের হালকা কথা কে তা মনে রাখে? কে বলেছে কথাটা? কে এখানে ছেলে মানুষ? কোন প্রসঙ্গে বলা হয়েছে? গল্পের পরিণতি কি হয়েছিল? অলুক্ষণে কথা মুখে আনিস নে, এই উক্তিটি কার? কাকে উদ্দেশ্য করে এই উক্তি করা হয়? কোন প্রসঙ্গে বক্তা এই উক্তি করেন? শেষে গল্পে কি হয়? দিব্যি বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে। কে বলেছেন? কার সম্পর্কে বলেছেন? কোন প্রসঙ্গে বলেছেন? গল্পের পরিণতি কি হয়েছিল? হঠাৎ এমনি সময় নতুন অভাবনীয় নতুন উপদ্রব। হঠাৎ এমনি সময় বলতে কোন সময়? উপদ্রবটা কি ছিল? কোন প্রসঙ্গে এই উক্তি? এর পরবর্তী ঘটনা কি ঘটে? একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কে হুঁশিয়ার করে দিয়ে যেতেন? কোন বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে যেতেন? কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? গল্পের পরিণতি কি হয় শেষে? মাজন চাই, ভালো দাঁতের মাজন? কে বলেছেন? কোথায় বলেছেন? প্রসঙ্গ বিশ্লেষণ করো। গল্পের পরিণতি কি হয়েছিল?